আরও একটি ভৌতিক গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তাহলে চলে এসো বন্ধুরা, তোমাদের গল্প পাঠ করে শোনাই। আজকের আমার গল্পের নাম খাদের কিনারে। লিখেছেন তমাল বন্দ্যোপাধ্যায়। শুরু করছি খাদের কিনারে। দোকানটার নাম ধৌত নিলয়। শহরতলির একসময় জামাকাপড় কাচার পুরনো বনেদি দোকান। বাইরে থেকে দেখতে খুব একটা ঝাঁ চকচকে না হলেও সাইনবোর্ডটা সাবেকি ধরনের, অনুজ্জ্বল কিন্তু রুচিশীল। দোকানটির নতুন মালিক সৈকত রক্ষিত, বছর 28-এর তরুণ। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেই তার আচমকা মালিক হয়ে বসা। আর কোনো উপায়ও ছিল না। ওর বাবা সুনীল রক্ষিত, যার নামে এখনো টাউনের লোকজন দোকানটাকে চেনে, হঠাৎই মারাত্মক অসুস্থ হয়ে মাস 4 হলো পুরোপুরি বিছানা নিলেন। বাড়ির একমাত্র ছেলে হওয়ার কারণে তাই পুরো দায়িত্বটা সৈকতের ঘাড়ে এসে পড়ল হুড়মুড়িয়ে। এমনিতে সৈকত বেশ ফুর্তিবাজ ফান্টুস গোছের ছেলে। দামি দামি জুতো, জামা, ঘড়ি, গগলস পরে। পকেটে লেটেস্ট মডেলের স্মার্টফোনটি নিয়ে একখানা লাখ টাকা দামের বাইক হাঁকিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরে বেড়ানোটাই এতদিন ছিল তার জীবন। বাবা যতদিন সুস্থ ছিলেন কোনো কিছু নিয়েই তার কোনো চিন্তা ভাবনা ছিল না, কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝেছে কত ধানে কত চাল। বাবার বয়স হয়েছিল, ওকে তো একদিন সব কিছু থেকে অবসর নিতেই হতো, আর ওকেই বসতে হতো চেয়ারে। তবু তার জন্য তৈরি হওয়ার একটা ব্যাপার তো থাকেই। এত খাটাখাটনিরও অভ্যেস নেই, তাই কিছুদিন হলো রীতিমতো দম বন্ধ করা অবস্থা দাঁড়িয়েছিল। খালি মনে হচ্ছিল বন্ধু বান্ধবদের সঙ্গে একটা সপ্তাহ অন্তত দূরে কোথাও ঘুরে আসতে পারলে কি যে ভালো হতো। ভাইপোর মনের কথা বুঝে কাকাও ওকে পরামর্শ দিলেন কটা দিনের জন্য বন্ধু বান্ধবদের নিয়ে কাছাকাছি কোনো একটা টুরিস্ট স্পটে ঘুরে আসতে। এদিকটা না হয় সেই কদিনের জন্য যাই হোক করে উনি সামলে নেবেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করতেই ওরা তো সব লাফিয়ে উঠল। দোকানে বসেই সব ঠিক করে ফেলল। 7 দিনের জন্য ওরা সবাই এবার উত্তরবঙ্গে যাবে। আগে 2 বার গিয়েছে, কিন্তু এবার যাবে লাভা লোলেগাঁওয়ের দিকটায়। এখন মার্চ মাস, অতএব পারফেক্ট ওয়েদার। শান্তনুদের একটা বন্ধুর গাড়ির ব্যবসা। ওদের বড়সড় গাড়িটাতেই ওরা 7 জন রওনা দেবে আগামী শনিবার। হাতে আর মাত্র 3 দিন সময়। তাই সৈকতের গোছ গাছ শুরু হয়ে গেল সেই রাত থেকেই। পোশাকের ব্যাপারে শৌখিন, তাই সে ঢাউস ব্যাগের বেশিরভাগটাই জুড়ে বসতে লাগলো নিত্য নতুন সব জামা কাপড়। এক একদিন এক একটা করে পরবে আর নানান পোজে ছবি তুলবে। পূর্ব হিমালয়ের কোলে বেশ কটা দিন যতদূর সম্ভব মাথা থেকে বের করে দেবে এদিককার সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট। পরের দিন দুপুরবেলা দোকান থেকে ফেরার সময় দোকানের শোকেস থেকে বাড়িতে নিয়ে এসেছিল চকলেট রঙের ফ্যাব্রিকের দারুণ একটা কোটটা ওদের না, কোনো এক খদ্দেরের হবে নিশ্চয়ই। যবে থেকে ও দোকানে আসা শুরু করেছে তবে থেকে ওটাকে দেখছে কাঁচের শোকেসের হ্যাঙ্গারে টানানো রয়েছে। কর্মচারী ছেলেটা বলেছিল ওটা নাকি 1 বছরের বেশি হলো এখানেই পড়ে আছে। ড্রাই ওয়াশ করতে দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত ওটা কেউ নিতে আসেনি। শুনে দুষ্টু বুদ্ধি খেলে গেল সৈকতের মাথায়। কে জানে কবে ওটা কে নিতে আসবে। যবে আসবে আসবে। ক্যাশ মেমোতে যখন লেখাই আছে 1 বছরের বেশি যদি কোনো জিনিস আনডেলিভার্ড পড়ে থাকে, তাহলে সেটা হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। তখন কার আর কি বলার থাকতে পারে। কোটটা ভীষণ পছন্দ হয়েছিল সৈকতের। মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের দুর্দান্ত একটা আপার স্যুট। ভালো ড্রেসের উপর চিরকালই ওর খুবই লোভ। এদিক ওদিক অনেক কথা ভেবেও শেষমেশ কিছুতেই সামলাতে পারেনি নিজেকে। ওটাকে শোকেসের থেকে বার করে দোকানের ভেতরে ঘরের লম্বা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো একান্তে। গায়ে চাপিয়ে নিজেকে অনেকক্ষণ ধরে
ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। বাহ, দারুণ ফিট করেছে, মানিয়েছেও বেশ। সে নিজেই মালিক, তাই কাউকে কিছু বলার প্রয়োজনও বোধ করেনি সে। একটা বিগ শপারে পুড়ে সোজা নিয়ে চলে এসেছিল বাড়িতে, প্যাক করে ফেলেছিল বেড়াতে যাবার ব্যাগে। সত্যি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বটে উত্তরবঙ্গের। যতবারই আসা যাক নতুন নতুনভাবে ভালো লাগে। কালিম্পং থেকে লাভা হয়ে ওরা এসেছে লোলেগাঁওতে, ছোট্ট একটা পাহাড়ি লেপচা গ্রাম। এমন শান্ত স্নিগ্ধ ছবির মতো আঁকা চারিদিক দেখতে দেখতে মনে হচ্ছিল যেন স্বপ্নের দেশ। আকাশ ছোঁয়া সব ওক, পাইন, ফার, আরও কত সব নাম না জানা গাছ, ফুল আর অর্কিডের সমারোহে যেন দু চোখের মহাভোজ। ঝান্টিধারা বলে একটা সানরাইজ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার সূর্য ওঠার দেখার অভিজ্ঞতা কখনো ভোলার নয়। তুলনাই হয় না ঝুলন্ত কাঠের ফুট ব্রিজের ওপর দিয়ে বন্ধুদের সঙ্গে হইচই করতে করতে হাঁটার অভিজ্ঞতা, জিপে করে ঘুরতে যাওয়া নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। কৌশিক গিটার এনেছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে হোটেলে বসে জমিয়ে গান বাজনার পরে বিকেল পর্যন্ত চলল তুমুল আড্ডা। তারপর যথারীতি কাছে পিঠে ঘুরতে বেরোলো ওরা। চলল ছবি তোলা আর অনর্গল বকর বকর। বিকেলে আলোটা এতই ভালো লাগছিল যে ছবি তোলার পক্ষে আইডিয়াল। কি পরি করতে করতে অবশেষে চকলেট কালারের ওই কোটটা পরে বেরোলো সৈকত, সঙ্গে হালকা জিন্স। অন্যবার বেড়াতে এসে সৈকত বাকিরের মতোই হাসি ঠাট্টা করতে করতে ঘোরে, কিন্তু এবার যেন ও কিছুটা চুপচাপ। পারিবারিক ব্যবসার দায়িত্ব কাঁধে নেওয়ার পর আগের চেয়ে অনেকটাই সিরিয়াস হয়ে গিয়েছে। নাকি বাবার শরীর খারাপ নিয়ে মন খারাপ, কেই জানে। আপন মনে প্রকৃতির ছবি তুলে যাচ্ছে, পাহাড়, ঝর্ণা বা সেরকম কোনো অসামান্য দৃশ্যের সামনে থমকে দাঁড়িয়ে পড়ছে এখানে ওখানে, কেমন যেন ঘোরের মধ্যে হাঁটছে। ওর হাবভাব দেখে বন্ধুরা তো সব ফিসফিস করতে শুরু করে দিয়েছে। সাকিটার হলোটা কি? কিছুক্ষণ বাদে এসে প্রবীর জিজ্ঞেস করলো, কি ব্যাপার, দূরে দূরে থাকছিস? মুখে বিশেষ কথা নেই, কি হয়েছে, এনি প্রবলেম? শুনে সৈকত মৃদু হাসে। যত দূর চোখ যায় ছড়ানো ভ্যালিটার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে, দেখেছিস কি অসম্ভব সুন্দর? এখানে দাঁড়িয়ে কি কারো কথা বলতে ইচ্ছে করে? সে তো বটেই। কথা না বাড়িয়ে চলে যায় প্রবীর। গল্পে মশগুল বাকিরা এগোচ্ছে আগে আগে, আর তন্ময় হয়ে হাঁটতে হাঁটতে সৈকত মাঝে মাঝেই পিছিয়ে পড়ছে। যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিল সেটার উপর দিয়ে একটা ছেঁড়া মেঘের টুকরো ভেসে চলে গেল এইমাত্র। মিনিট খানেকের সামনে কিছুই দেখা যাচ্ছিল না। মেঘটা পেরিয়ে চলে যাওয়ার পর চোখে কেমন একটা ধোঁয়াশা লাগছিল। চোখের পাতা পিটপিট করে ভিশনটা অ্যাডজাস্ট করতে সামনে এগিয়ে যাচ্ছে। আচমকা ধাক্কা লাগলো একটা সুদর্শন কাঁচা পাকা দাড়িওয়ালা লম্বা লোকের সঙ্গে। লোকটা উল্টো দিক থেকে ওর মতোই বাহ্যজ্ঞান শূন্যের মতো হেঁটে আসছিল। জোর ধাক্কাকে বিরক্ত সৈকত লোকটার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, এ কি, দেখে হাঁটতে পারেন না? লোকটা নিজের দু হাত ঘষতে ঘষতে অপরাধীর মতো মুখ করে ওর দিকে তাকিয়ে বললেন, সরি ভাই, বুঝতে পারিনি। মেঘটা এমনভাবে পাস করলো আমি ঠিক আঁচ করে উঠতে পারিনি। তোমার লাগেনি তো? আই অ্যাম এক্সট্রিমলি সরি। ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে। লোকটার বিনয়ী চোখ মুখ দেখে সৈকত বলে উঠল, তুমি তো ভাই আমারই মতো বাঙালি দেখছি, ওয়ান্ডারফুল। তা কোথা থেকে আসা হচ্ছে? এক মুখ হাসি নিয়ে লোকটা জিজ্ঞাসা করলেন। সৈকত নিজের শহরের নাম ঠিকানা বলাতে লোকটা উচ্ছ্বসিত হয়ে উঠলেন, সে কি, চাকরি সূত্রে তো আমার ওখানেই বছর দিনেক পোস্টিং ছিল, তখন ডেলি প্যাসেঞ্জারি করতাম। আর আপনার বাড়ি?
সৈকত জিজ্ঞাসা করল। লোকটা ঘাড় ঝাঁকিয়ে বললেন, বাড়ি জিনিসটা সবার মতো আমারও ছিল ভাই, কিন্তু এখন সেসব পাট উঠে গেছে। এখন বলতে পারো আমি একজন ভবঘুরে। যখন যেখানে ইচ্ছে হয় চলে যাই, আপন খেয়াল খুশি মতো ঘুরে বেড়াই। শেষ 2-3 মাস এখানেই আছি, তাই এখন এটাই আমার বাড়ি বলতে পারো। তাহলে তো আপনাকে বেশ লাকি বলতে হয়। সৈকতের কথা শুনে লোকটি হো হো করে হেসে উঠলেন। ওর হাত দুটো ধরে খুব করে শেক করতে করতে বললেন, এই রকম সব অভাবনীয় মহলে থাকতে পারার সৌভাগ্য আর কজনার কপালে জোটে বলো? আমি তো এখানকার লেপচা ভাই বোনেদের বলি, তোমরা জন্ম থেকেই কত লাকি তোমরা সেটা নিজেরাই জানো না। লোকটি বুক ভরে শ্বাস নিয়ে চনমনে ঢঙে আবার বলে ওঠেন, পাবে? তোমাদের ওইসব এঁদো টাউনে কোটি টাকা দিলেও এই হাওয়া পাবে? আহা, একেই তো বলে বাংলায় মলয় বাতাস। বাই দ্য ওয়ে, ফরচুনেটলি আমার বাবা মা আজ থেকে 53 বছর আগে আমার নাম রেখেছিলেন মলয়। ওয়েল, মাই ফুল নেম ইজ মলয়কান্তি বাগচি। কে এই মলয়কান্তি বাগচি? জানতে হলে বন্ধুরা আমার আগামীকালের খাদের কিনারে গল্পের 2য় পর্ব শুনতে হবে। ততক্ষণ তোমরা শুনতে থাকো খাদের কিনারে গল্পের আজকের 1ম পর্ব। এটি লিখেছেন তমাল বন্দ্যোপাধ্যায়। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার এক রাশ ভালোবাসা জানাই।